শুয়ে আছি, তখনই আম্মুর ডাক। এই নীল, হুম। ওঠ না বাবা। পরে। বুঝছি, তোর জন্য এখন ঝাড়ুটা আনতে হবে। আজকে তো কলেজ বন্ধ, তো একটু শান্তি মতো তো ঘুমাতে দাও। আজকে রিমি আসছে। কি বলছো? উনি কেন আসছে? ও এখন থেকে এখানেই থাকবে এবং তোর কলেজেই ভর্তি হবে। আমি চলে যাব বাসা থেকে। তো যা। আম্মু, অন্য একটা মেয়ের জন্য তুমি আমাকে এমন বলতে পারলা? হুম, পারলাম। রিমি আপু আসলে আমাকে অনেক জ্বালাবে। তখন ছোট ছিল, বুঝে নাই। আর এখনো বড় হয়েছে, অনার্সে পড়ে, এখন আর জ্বালাবে না। হুম। এখন ফ্রেশ হয়ে খেয়ে স্টেশনে যা ওকে আনতে। পারবো না, আব্বুকে বলো। তোর আব্বু অফিসে গেছে। নীল বুঝতে পারছে কিছু করার নেই, এখন গুন্ডিটাকে আনতে যেতেই হবে। তারপর নীল উঠে ফ্রেশ হয়ে গেল। ফ্রেশ হতে হতে পরিচয়টা দিয়ে নেই। নীল বাবা মায়ের একমাত্র সন্তান। আর নীলের আম্মু যার কথা বলল তার নাম রিমি। রিমি নীলের খালাতো বোন এবং উনি নীলের সিনিয়র। রিমি পড়ে অনার্স প্রথম বর্ষে আর নীল ইন্টার দ্বিতীয় বর্ষে। রিমি এ বাসায় আসাতে নীল খুব বিরক্ত বোধ করে। নীলের সাথে রিমির লাস্ট দেখা হয় 4 বছর আগে। নীল আর রিমির বাসার মানুষ সবাই একসাথে ওদের নানুর বাসায় থাকতো। পূর্বের ঘটনা। তখন আমি ক্লাস 9-এ পড়তাম। আপু পড়তো ক্লাস 10-এ। উনি নাকি আমাকে নীল পাঞ্জাবিতে দেখে ক্রাশ খেয়েছিল। তারপর থেকে শুরু হলো আমার প্যারাময় জীবন। যখন তখন এসে আমাকে জড়িয়ে ধরতো, কিস করতো। কিছু বলতেও পারতাম না, বললেই আম্মুর কাছে এসে বানিয়ে বানিয়ে বিচার দিত। আম্মু আমার 12টা বাজাতো। যেমন এক ঘটনা বলি, আমি তখন ক্লাস 9-এ। তো টিফিন টাইমে এক মেয়ে ফ্রেন্ডের সাথে হেসে হেসে কথা বলতেছি, ওইটা আবার রিমি আপু দেখে ফেলে। তখন কিছু না বললেও বাসায় যাওয়ার সময় রাস্তায়, ওই, তুই ওই মেয়ের সাথে তো কি কথা বলস? ও আমার ফ্রেন্ড। তোর কোনো মেয়ে ফ্রেন্ড লাগবে না। তোর যদি এতই কথা বলতে হয় আমার সাথে বলবি। ওকে আর বলবো না। এখন আমাকে 50 বার আই লাভ ইউ বলবি, আর 10টা কিস করবি। ছি ছি ছি, আপু তুমি আমার বোন হয়ে এগুলো কি বলো? আর একবার বোন বললে খবর আছে। আপুকে তো আপুই বলবো। ওই গাধা, তুই দেখোস না খালাতো ভাই আর বোন কত প্রেম করে, তাদের বিয়ে হয়। আপু আমরা তো প্রেম করি না। কে বলেছে করি না? করি তো। এখন বল আই লাভ ইউ, আই কিস কর। পারবো না। পারবি না তো দেখ বাসায় গিয়ে বড় আম্মুকে আজ কি বলি। রিমি নীলের আম্মুকে বড় আম্মু বলে। আপনার যা ইচ্ছা বলতে পারেন। এই কথা বলাতেই রিমি হন হন করে নীলের আগে বাসায় চলে গেল। নীলও পিছনে পিছনে গেল। বড় আম্মু, ও বড় আম্মু। কি হয়েছে রে? বড় আম্মু, তোমার ছেলে না, কি করেছে বাদরটা? তোমার ছেলে না ক্লাস বাদ দিয়ে একটা মেয়ের সাথে আড্ডা দিচ্ছিল। আমি ক্লাস করতে বলছি বলে আমাকে অনেক বকেছে। আমি তো অবাক, কি ওভার অ্যাক্টিং। কি? ও ক্লাস বাদ দিয়ে মেয়েদের সাথে আড্ডা দেয়? না আম্মু, আপু মিথ্যা কথা বলছে। মোটেও না, আমার মেয়ে মিথ্যা কথা বলতেই পারে না কখনো। তারপর আর কি, আম্মুর সে কি রাগারাগি। এইভাবে আমাকে অনেকভাবে ফাঁসিয়েছে। তারপর আব্বুর ব্যবসার জন্য আমরা ঢাকা চলে আসি। এই 4 বছরে আমি একবারও নানুর বাসায় যাই নাই, এমনকি রিমি আপুর বাসাতেও যাই নাই। বর্তমানে আপনাদের কাহিনী শোনাতে শোনাতে আমার ফ্রেশ হওয়া শেষ। তারপর রেডি হয়ে চলে গেলাম নাস্তা করতে। নাস্তা করে বাইক নিয়ে চলে গেলাম স্টেশনে। স্টেশনে গিয়ে দেখি রিমি আপু একটা বেঞ্চে বসে আছে। আমাকে দেখেই দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। আমি তো সেই লেভেলের লজ্জা পাচ্ছি। অনেক মানুষই তো তাকিয়ে আছে আমাদের দিকে। আপু, কি করছো কি? সবাই দেখতেছে তো। দেখুক, আমার বরকে আমি ধরেছি। আপু প্লিজ ছাড়ো, এখানে সবাই আমাকে চিনে। সম্মানের 12টা বাজিও না। এই কথা বলাতে ছেড়ে দিল। কেমন আছিস পিচ্ছি? ভালো। তুমি কেমন আছো আপু? আমার ভাড়া দিয়ে তোর কি আসে যায়? সেই যে 4 বছর আগে চলে আসতে একটি বারও গেলি না, এমনকি ফোনও রিসিভ করস নাই। আসলে পড়ালেখার অনেক চাপ তো। পড়ালেখার চাপ নাকি গার্লফ্রেন্ড নিয়ে বিজি থাকোস? আরে না। শোন পিচ্ছি, আমি যতটুকু জানি তোর কোনো গফ নাই, থাকলেও আজকে ব্রেকআপ করবি। আপু, এসব কথা রাস্তায় না বলি। ওকে, কিসে করে যাব? বাইকে। এতগুলো ব্যাগ কি করে নিব? ব্যাগগুলো রিক্সায় করে পাঠিয়ে দেই। আচ্ছা। তারপর নীল রিক্সাওয়ালাকে ডাক দিল। মামা যাবেন? হ, জামু মামা। ওকে, ঠিকানা দিয়ে দিচ্ছি। ব্যাগগুলো বাসায় পৌঁছে দিবেন। ঠিকানা লাগবো কেন?
তোমার বাসা তো এই এলাকার সবাই চিনে। ওকে মামা, যাও তাহলে। তারপর আমি বাইকে বসলাম। উঠেন আপু। হুম। রিমি বাইকে উঠেই নীলকে জড়িয়ে ধরল। রিমি নীলকে জড়িয়ে ধরাতে অন্যরকম একটা অনুভূতি লাগছে নীলের। নীল ভাবছে এর আগেও তো অনেক মেয়ে ফ্রেন্ড বাইকে উঠেছে, তাদের বেলায় তো এমন অনুভূতি হয়নি। আপু এভাবে বসলা কেন? আজকে ফার্স্ট টাইম বাইকে বসলাম তো তাই ভয় করছি। একটু হালকা করে ধরো। এই কথা বলাতে আরো শক্ত করে ধরলো। জানি এখন তাকে হাজারবার বললেও শুনবে না, তো বেশি কথা না বলাই ভালো। আমি বাইক স্টার্ট করে চলতে শুরু করলাম। তুই কিন্তু আগের চাইতে অনেক কিউট হয়েছিস। জানি আমি। তো এই পর্যন্ত কয়টা মেয়ে পটাইছ? না, আমি এখনো পর্যন্ত প্রেম করি নাই। বাইক থামা। কেন আপু? এত কথা বলিস কেন? থামাতে বলছি, থামা। তারপর বাইক থামালাম। কি হয়েছে কি? এরকম মাঝ রাস্তায় বাইক থামাতে বললা কেন? ওই যে দেখ ফুচকা, চল ফুচকা খাবো। আমি এসব খাই না। তুই না খেলে আমি খাবো। তুই দেখবি, চল। এখন এত কথা না বলে। চলেন। তারপর আমরা ফুচকার দোকানে গেলাম। ফুচকার দোকানে গিয়ে একটা বেঞ্চে বসলাম। তারপর মামা, 1 প্লেট ফুচকা দেন তো। আরে নীল বাবা, যে কোথায় থাকো? এখন বেশি আসো না যে। একটু ব্যস্ত থাকি পড়াশোনা নিয়ে, তাই তেমন আশা হয় না। একটু বসো, আমি এখনই দিচ্ছি। তারপর বসে বসে আমি আর রিমি আপু কথা বলছি। তখন এক ছোট ভাই আসলো, ওর নাম শান্ত। শান্ত এসেই বলল, আরে নীল ভাইয়া যে, হুম। তাই এইটাকে ভাইয়া ভাবি নাকি? একটা থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দিব বেয়াদব। হুম। আমি তোমার ভাবি, তোমার নীল ভাইয়ের বউ। আমি আগেই জানতাম, কারণ ভাইয়া কোনো মেয়ের সাথে মিশে না, স্পেশাল কাউকে ছাড়া তো আর ফুচকা খেতে আসবে না। তুই সত্যি একটু বেশি বুঝোস। এইটা আমার খালাতো বোন রিমি আপু। আর আপু, এটা আমার কলেজের ছোট ভাই শান্ত। দেখছো কি ফাজিল, হবু বউকে কেউ আপু বলে? আপু ফাজলামি বাদ দাও তো। আচ্ছা শান্ত, তুই এখন যা, আমি তোর সাথে পরে কথা বলবো। ওকে ভাই, বাট ট্রিট কিন্তু দিতে হবে। যা, দিব তো ট্রিট। তারপর শান্ত চলে গেল। তখনই রিমি বলল, আচ্ছা নীল, ফুচকাওয়ালা মামাজি বললো এর আগে অনেক এসেছিস, এখন কম আসিস, তার মানে আগে গার্লফ্রেন্ড নিয়ে আসবি? আরে না, মাঝে মাঝে ফ্রেন্ডের সাথে আসতাম। ছেলে ফ্রেন্ড নাকি মেয়ে ফ্রেন্ড? ছেলে ফ্রেন্ড আর আমার কোনো মেয়ে ফ্রেন্ড নেই। আর মাঝে মাঝে মেয়েদের সাথে আসলেও এগুলো বন্ধুর গার্লফ্রেন্ড। ও। কথা বলতে বলতে ফুচকা চলে আসলো। তারপর রিমি আপু 3 প্লেট ফুচকা খেলো। একটা জিনিস বুঝলাম না, মেয়েরা এত ফুচকা কেন পছন্দ করে? হয়তো ফুচকায় টক থাকে, তার জন্য। তারপর বিল দিয়ে নীল আবার বাইক স্টার্ট করলো। রিমি আবার আগের মতোই জড়িয়ে ধরে বসে আছে। এইবারও কিছু বুঝলাম না, কারণ আপু জড়িয়ে ধরলে আমার ভালোই লাগে। তারপর আপু বলল, আচ্ছা, এখানে সবাই তোকে চেনে কি করে? আস্তে আস্তে সব বুঝতে পারবা। ওই, আবার তো বকাটে হোস নাই। এই কথা বলাতে শুধু আমি একটা মুচকি হাসি দিলাম। তারপর রাস্তায় আপু অনেক কথা বলল, আমি শুধু না বললাম। তারপর বাসার সামনে চলে আসলাম। তারপর নামও এসে পড়েছি। এটাই বাসা? অনেক সুন্দর তো। চলো ভিতরে যাই। তারপর গেটের ভিতরে ঢুকলাম। তারপর দরজার সামনে গিয়ে কলিং বেল দিলাম। সাথে সাথে দরজা খুলে দিল। এমনিতেই তো কলিং বেল দিতে দিতে হাত ব্যথা হয়ে যায়, তাও দরজা খোলার নামই থাকে না। আজকে একবার বাজাতেই সাথে সাথে দরজা খুলে দিল। রিমি আপু আসবে বলে আম্মু হয়তো আমাদের জন্য দরজার সামনে অপেক্ষা করেই আসছিল। রিমি আপু ভিতরে ঢুকেই আম্মুকে পায়ে ধরে সালাম করলো। কেমন আছিস মা? ভালো বড় আম্মু, তুমি কেমন আছো? ভালো। কত বড় হয়ে গেছিস, আর দেখতেও তো আগে চেয়ে তো অনেক মিষ্টি হয়েছিস। মিষ্টি না ছাই, আগেই ভালো ছিল, এখন পেতনির মতো দেখা যায়। দেখো বড় আম্মু, তোমার ছেলে আমাকে কি বললো। ওই বাদর, তুই চুপ করবি? নিজে তো দেখতে একদম নাইজেরিয়ার বাদরের মতো, আরেকজনকে পেতনি বলছিস। আম্মু, তুমি আমাকে এটা বলতে পারলা? ন্যাকামো বাদ দিয়ে মেয়েটা অনেক দূর থেকে এসেছে, ওকে নিয়ে তোর পাশের রুমে যা, ফ্রেশ হয়ে একটু ঘুমিয়ে নিক। বাড়িতে এতগুলো রুম থাকতে আমার পাশের রুমে কেন? যা বলছে তাই কর। যা মা, একটু বিশ্রাম কর। ওকে। আর বড় আব্বু কোথায়? তোর বড় আব্বু অফিসে। এখন আসো আপু। চল। তারপর রিমিকে নীল নিয়ে তার রুমের পাশে রুমে দিয়ে আসলো। ওকে আপু, ফ্রেশ হন, আমি এখন যাই। কোথায় যাবি এখন? একটু বাইরে যাব, বন্ধুদের সাথে আড্ডা দিতে। ওকে যা, আর তাড়াতাড়ি আসবি। ওকে, আপনি ফ্রেশ হন। তারপর আমি বাসা থেকে চলে আসলাম বাহিরে। তারপর আমার প্রাণপ্রিয় বন্ধু জয়কে ফোন দিলাম। সাথে সাথে ফোন রিসিভ করলো। হ্যাঁ মামা, বল।
ক্লাবে আয়। ওকে। তারপর নীল রাজুকে ফোন দিল। বল কি বলবি? ক্লাবে আয়। ওকে। আসলে আমাদের একটা ক্লাব আছে। ক্লাবের কাজ হলো গরিব অসহায় মানুষদের সাহায্য করা এবং বিপদে তার পাশে দাঁড়ানো। তারপর নীল বাইক নিয়ে ক্লাবে চলে গেল। ক্লাবের সামনে এসে বাইক রেখে ক্লাবের ভিতরে গেল। গিয়ে দেখে রাজু আরো অনেকেই এসেছে। জয় কোথায়? তখনই জয় আসলো। এই তো এসে গেছি। তাই এত জরুরি তলব কিসের জন্য? শোন, কালকে তোদের কাজ হবে কিছু গরিব অসহায়দের খাবার খাওয়ানো, আর এতিমখানায় কিছু খাবার পাঠাবি। ওকে, হয়ে যাবে। জয় আর রাজু আমার সাথে আয়, আর তোরা সবাই এখানেই থাক। তারপর আমি জয় আর রাজু একটা কফি শপে ঢুকলাম। প্যারায় তো পড়ে গেছি। কেন, কি হয়েছে? রিমি আপু এসেছে। যার কথা বলেছিলি প্যারা দেয়। এখন কি করব? কিছুদিনেরই তো ব্যাপার, সহ্য করে নিবি। শালা এখানেই থাকবে, এখান থেকে স্টাডি করবে। তাহলে তোর কপাল পুড়লো। হুম। তারপর ওদের সাথে আড্ডা দিতে দিতে দুপুর 2টা বেজে গেল। তখনই ফোনে একটা কল আসলো, রিসিভ করলাম না। তারপর একটা এসএমএস আসলো। এসএমএস দেখে তো আমি শেষ। দেখি রিমি আপু এসএমএস দিছে। 20 মিনিটের মধ্যে বাসায় না আসলে আজকে তোর খবর আছে। ওকে আপু, আসতেছি। তারপর জয় আর রাজুর কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে কলিং বেল দিলাম, সাথে সাথে আপু দরজা খুলে দিল। তারপর দরজা খুলে আপু চলে গেল, কোনো কথা বলল না। রাগ করছে নাকি? রাগ করলে করুক, আমার কি। নীল এসব বলতে বলতে রুমে চলে গেল, আর রুমে গিয়ে শাওয়ার নিতে ওয়াশরুমে চলে গেল। শাওয়ার নিয়ে রুমে চলে এসে শুয়ে আছে। তখনই নীলের আম্মু আসলো। খেতে আস, কয়টা বাজে? যাও, আসতেছি। তারপর নীল তার আম্মুর পিছনে পিছনে নিচে গেল খাবার খেতে। খাবার টেবিলে গিয়ে দেখে তার আব্বু এসেছে। আব্বু কখন আসলা? আজকে রিমি আসছে, না এসে কি থাকতে পারি? রিমি আপু কোথায়? ডাক দিলাম বাট আসতেছে না। তোর সাথে কি কিছু হয়েছে? না, আমি দেখতেছি কি হয়েছে। তারপর আমি রিমি আপু রুমে গেলাম, দেখি আপু শুয়ে আছে। তারপর আমি আপু বলতেই, হুম। খাবা না? আমি খেলেই বা তোর কি, না খেলেই বা কি? অনেক কিছু। তুমি আমার আপু তো। না, আমি তোর আপু না। রাগ করছো? জানি না। কি করলে রাগ ভাঙবে? আমাকে কখনো আপু বলতে পারবি না। এটা পসিবল না। কেন? দেখো আপু, তুমি আমার সিনিয়র। সবার সামনে তোমাকে আপু না বললে কেমন দেখা যায়? ওকে, সবার সামনে বলতে হবে না। যখন আমরা দুজন থাকবো তখন বলবি শুধু। ওকে, এখন চলো, অনেক ক্ষুধা লাগছে। চল। তারপর নীল আর রিমি খাবার টেবিলে চলে আসলো। খাবার টেবিলে আসার পর নীলের আম্মু বলল, আমি আর তোর বড় আব্বু এত ডাকলাম তখন আসলি না, আর নীল একবার বললো তাতেই চলে আসলি। আসতে চাইনি, জোর করে আনছে। নাকি কাহিনী অন্য কিছু? আম্মু এত কথা বলো না তো, অনেক ক্ষুধা লাগছে। তারপর খাওয়া শেষ করে আমি আমার রুমে চলে আসলাম। রুমে এসে শুয়ে পড়লাম, শুয়েই ঘুমিয়ে পড়লাম। বিকালে রিমি আপুর ডাকে আমার ঘুমটা ভাঙলো। এই নীল, ওঠ, আর কত ঘুমাবি? যাও তো আপু, এখন ডিস্টার্ব করো না। ওই কুত্তা, আবার আপু বললি? এখন যাও, ঘুমাতে দাও। তারপর আপু আর কিছু বলল না, চলে গেল। আমিও ঘুমিয়ে পড়লাম। সন্ধ্যায় আমার ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে দেখি মোটামুটি অন্ধকার হয়ে গেছে। তখনই আমার মনে পড়লো রিমি আপু তো আমাকে বিকালে ডেকে গেছে, কিছু বলে তো আবার রাগিয়ে দেয়নি। ঘুমে থাকলে তো আমি কি রেখে কি বলি নিজেও জানি না। তারপর আমি রিমি আপুর রুমে গেলাম। রুমে গিয়ে দেখলাম রিমি আপু শুয়ে আছে শাড়ি পরে। শাড়ির আঁচল এলোমেলো হয়ে আছে, মনে হয় কান্না করছে। রিমি। এখন আর আপু বলল না নীল। রিমি কোনো উত্তর দিল না নীলকে দেখে, অন্যদিকে মুখ করে শুয়ে পড়ল। রিমি, কি হয়েছে কি? এই অবস্থা কেন তোমার? সেটা জেনে তুই কি করবি? তুই যা, ঘুমা। বুঝলাম ঘুমের মধ্যে কিছু বলেছি, তখন ঘুমিয়েছিলাম, সরি। যা তো এখান থেকে। সত্যি চলে যাব? জানি না। নীল বুঝতে পারছে রিমি অনেক অভিমান করেছে। সরি, আর কখনো হবে না। তো আমি কি করব? আমি এইবার আপুর মাথার কাছে গিয়ে বসলাম। কান্না করছো কেন? কুত্তা, জানিস আমি কত কষ্ট করে সেজেছিলাম তোর সাথে আজকে ঘুরতে যাব বলে, আর তুই তখন আমাকে ধমক দিয়ে তাড়িয়ে দিলি। সরি। সরি বললে হবে না। তো কি করতে হবে? তারপর রিমি আপু যা বলল তা শুনে একটু অবাকই হলাম। এখন আমাকে জড়িয়ে ধরে 10 বার আই লাভ ইউ বলতে হবে। আগের মতোই রয়ে গেলে, একটু বড় হও নাই? বলবি কিনা বল। জড়িয়ে ধরতে পারবো না। যা, তোর ধরতে হবে না। রাগ করো কেন? তাহলে ধর। ওকে। তারপর আর কি, জড়িয়ে ধরে 10 বার আই লাভ ইউ বললাম, হয়েছে এখন? না। আর কি করতে হবে?
এখন কিস করতে হবে। ওই, তুমি কি আমার গার্লফ্রেন্ড নাকি বউ যে তোমাকে কিস করব? আমি তোর বউ। কবে হলে? যেদিন থেকে আমি তোকে ভালোবাসি। এখন বল, কিস করবি কিনা বল। হুম। তারপর রিমি আপুকে কাছে এনে ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিলাম। সাথে সাথে আপু আমাকে জড়িয়ে ধরলো অনেক শক্ত করে। আপু তো পাগলের মতো আমার ঠোঁট চুষে যাচ্ছে, ছাড়ার কোনো নামই নেই। এদিকে আমার নিঃশ্বাস বন্ধ হওয়ার অবস্থা। আমি রিমি আপুকে জোর করে ছাড়িয়ে নিলাম। ছাড়িয়েই আমি হাঁপাচ্ছি। আমি বিছানায় শুয়ে পড়লাম। এই এতটুকুতেই হাঁপিয়ে গেলি? এটা একটু 5 মিনিটের কম ছিল না? এটা রিহার্সেল ছিল, বাকিটা এখন করব। না আর না। প্লিজ আর একবার। এখন না, পরে। যাও ফ্রেশ হয়ে আসো। হুম। তারপর রিমি আপু ফ্রেশ হতে গেল। আমি আমার রুমে চলে আসলাম। রুমে এসে শুয়ে শুয়ে ফেসবুকিং করতে লাগলাম। রাতে রিমি আপু আসলো ডাকতে ডিনার করার জন্য। খেতে আয়। যাও, আমি আসতেছি। ওকে। তারপর আমি উঠে হাত মুখ ধুয়ে নিচে চলে গেলাম খাবার খেতে। টেবিলে গিয়ে দেখি আব্বু আম্মু আর রিমি আপু বসে আছে। শোন নীল, কালকে রিমিকে নিয়ে গিয়ে তোর কলেজে ভর্তি করিয়ে দিবি। এত কলেজ থাকতে আমার কলেজে কেন? কারণ ওকে গাড় দিবি তুই, তোদের কলেজে তো তোর উপরে কেউ নেই। তুমি নিয়ে গিয়ে ভর্তি করিয়ে দিও। আমার কালকে সকালে একটা মিটিং আছে। ও। তারপর আমি খেয়ে রুমে চলে গেলাম। রুমে গিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পরে মনে হলো কেউ আমার রুমে আসছে, তাই আমি ঘুমের ভান করে রইলাম। হালকা চোখ খুলে দেখি রিমি আপু এসেছে। রিমি আপু এসে আমার মাথার কাছে বসে কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর আমার কপালে আর ঠোঁটে কিস করে চলে যেতে লাগলো। তখনই আমি আপুর হাত ধরে টান দিয়ে আমার বুকের উপর এনে ফেললাম। তারপর শক্ত করে জড়িয়ে ধরলাম। কি করছিস কি? ছাড় আমাকে। না, তুমি এতক্ষণ কি করছিলে? কিছু না। অনেক ভালোবাসো আমাকে? তুই বুঝিস না। বুঝি তো। আমার সিনিয়র বউটা আমাকে অনেক ভালোবাসে। ওয়েট, কি বললি? সিনিয়র বউ? তার মানে তুইও আমাকে ভালোবাসিস? একটু একটু। সত্যি? এই কথা বলাতে আপু আরো শক্ত করে জড়িয়ে ধরলো। আমি তোকে সেই ছোটবেলা থেকে ভালোবাসি, আর তুই এখন বুঝলি আমার ভালোবাসা? তখন তো ছোট ছিলাম, বুঝি নাই। ও। হইছে, অনেক রাত হইছে, এখন তোমার রুমে যাও। না, আজকে এখানে থাকবো। পাগল হইছো তুমি? যদি কোনো অঘটন ঘটে যায়? আমি তো সেটাই চাই। যাও তো, এখন ঘুমাবো। তাড়িয়ে দিচ্ছিস? ওকে, চলে যাচ্ছি। এই বলে আপু রুমের লাইটটা অফ করে চলে গেল। তারপর আমি ঘুমিয়ে পড়লাম। বাট সকালে উঠে যা দেখলাম তা দেখে ভয় পেয়ে গেলাম আমি। সকালে ঘুম থেকে উঠে দেখি রিমি আপু আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। তারপর, ওই আপু, কি হয়েছে? তুমি আসছো কখন? সকালে আসছিলাম তোকে ডাক দিতে, এসে দেখি তুই ঘুমিয়ে আছিস। ঘুমন্ত অবস্থায় তোকে অনেক সুন্দর লাগছিল, তাই আর ডিস্টার্ব করি নাই। আমিও তোর সাথে ঘুমিয়ে পড়েছি। ভালো করছো, এখন ওঠো। না, তোর বুকে আমার অনেক ভালো লাগছে। আম্মু এসে পড়বে। না, বড় আম্মু এখন আসবে না, রান্না করতেছে। না, আসলো। উঠে ফ্রেশ হব। তোমাকে নিয়ে তো আজকে কলেজে যেতে হবে। তাহলে একটা কিস করো। সারাদিনই তোমার কিস লাগে? লাগে। এটা কিন্তু অত্যাচার। রোমান্টিক অত্যাচার, বুঝলে পিচ্ছি? বুঝলাম। তারপর রিমি আপু আমার মাথা ধরে হালকা করে ঠোঁটে একটা চুমু দিল। তারপর আবার একটা কিস করলো অনেকক্ষণ ধরে। কিছুক্ষণ পরে আপু ছেড়ে দিল। কেমন লাগলো? একটু ভালো না। মিথ্যুক। এখন যাও তো, রেডি হও। আজকে তোমাকে নিয়ে কলেজে যাব তো। ওকে, যাচ্ছি। তারপর রিমি আপু চলে গেল। আমি উঠে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে নিচে চলে গেলাম খাবার খেতে। খাবার টেবিল এসে দেখি কেউ নাই। আম্মু সোফায় বসে টিভি দেখছে। আমি বললাম, আব্বু আর রিমি আপু কোথায়? তোর আব্বু অফিসে গেছে আর রিমি ওর রুমে। তারপর আমি রিমি আপুকে ডাকতে তার রুমে গেলাম। গিয়ে দেখি শাড়ি পরার চেষ্টা করতেছে, বাট পারতেছে না। কি করো আপু? রিমি আপু নিচের দিকে ঝুঁকে শাড়ির কুচি ঠিক করছিল। আমার কথা শুনে চমকে ওঠে, যার ফলে আপুর হাত থেকে শাড়ির আঁচল নিচে পড়ে যায়। আমি তো সাথে সাথে অন্যদিকে ঘুরে তাকাই। কি হলো? এভাবে অন্যদিকে তাকালি কেন? তোমার শাড়ির আঁচল ঠিক করো। আমি পারতেছি না, তুই একটু সাহায্য কর না। আমি পারি না। তোর পারতে হবে না, তুই শুধু কুচিটা ঠিক করে ধরে রাখবি। আচ্ছা। তারপর আমি গিয়ে রিমি আপুর কুচি ধরলাম। আপু শাড়ির আঁচল ঠিক করতে লাগলো। ঠিক করা শেষে বলল, কুচিটা দিয়ে দে। তুমি দাও। পারবো না। প্লিজ দিয়ে দে। তারপর আমি রিমি আপুর কুচিটা গুজে দেওয়ার সময় আপু শিউরে উঠে আমাকে জড়িয়ে ধরলো। তারপর আমি রিমি আপুর কানে কানে বললাম, তোমার নাভিটা দেখে না আমার একটা কিস করতে ইচ্ছে করতেছে। যা কুত্তা এখান থেকে। কি হলো আবার? আমার বুঝি লজ্জা করে না? বাহ, তোমার আবার লজ্জাও আছে। অনেক। এখন ছাড়ো, চলো খেতে চলো। না। কেন?
লজ্জা করতেছে। ওরে আমার লজ্জাবতী রে, চলো তো এখন। ওকে চলো। তারপর আমি আর রিমি আপু নিচে চলে গেলাম। নিচে গিয়ে আমি আর আপু খেয়ে যার যার রুমে চলে গেলাম। আমি রুমে গিয়ে জয় আর রাজুকে ফোন করলাম। হ্যালো জয়, বল। কোথায় তুই? বাসায়। তাড়াতাড়ি কলেজের সামনে আসিস। ওকে। তারপর রাজুকেও একই কথা বললাম। তারপর আমি বাইকটা বাহির করে বাসার সামনে দাঁড়ালাম। একটু পর রিমি আপু আসলো। আপুকে দেখে তো আমি অবাক। একটা মেয়ে এতটা সুন্দর হতে পারে তা হয়তো রিমি আপুকে না দেখলে বুঝতামই না। ওই এভাবে কি দেখিস? চুপ। ওই ও তুমি এসেছো? আমি আসছি কখন মানে? এভাবে কি দেখছিলি? তোমাকে। সময় তো শেষ হয়নি, সারা জীবনই দেখতে পারবি। উঠো। তারপর উঠে বাইক স্টার্ট করলাম। আপু উঠেই আমাকে জড়িয়ে ধরলো। রিমি, আজকে না তোমার একটা জিনিস দেখছি। কি? তোমার বুকের তিলটা। ওই ফাজিল, তুই দেখলি কিভাবে? যখন তোমার শাড়ির আঁচল পড়ে গেছিল তখন দেখছি। আর একটা কথাও বলবি না, আমার কিন্তু অনেক লজ্জা করতেছে। ওকে। তারপর আমরা কলেজে চলে গেলাম। দেখি জয়া, রাজু আরো কিছু ফ্রেন্ড কলেজ গেটে বসে আছে। তারপর আমাদেরকে দেখে ওরা এগিয়ে আসলো। এগিয়ে এসেই জয় বলল, এটাই তাহলে আমাদের ভাবি? ভাবি মানে? আর বাপ ধরতে হবে না, যেভাবে চিপকা চাপকি কইরা আইছো সবাই বুঝে যাবে তোমাদের রিলেশন আছে। হুম। রিমি, পরিচিত হও, আমার ফ্রেন্ড জয় আর রাজু। কেমন আছেন ভাইয়ারা? ভালো, আপনি? অনেক ভালো। দেখেন ভাবি, আপনি আমাদের বড়, তো আমাদের তুমি করে নাম ধরে ডাকলে খুশি হব। ওকে। তোরা ক্যাম্পাসে ওয়েট কর, আমি প্রিন্সিপালের রুম থেকে আসতেছি। ওকে। এই নে, বাইকের চাবি পার্ক করে রেখে দিস। তারপর আমি আর রিমি কলেজের ভিতরে ঢুকলাম। অনেক স্টুডেন্টের দৃষ্টি আমাদের দিকে। সবাই একভাবে তাকিয়ে আছে। ওই সবাই ওরকম ভাবে তাকিয়ে আছে কেন? সবাই হয়তো অবাকই হয়েছে, কেন? কারণ আমি কখনো কোনো মেয়ের সাথে কথা বলি না। আর আজকে তোমাকে বাইকে করে নিয়ে আসছি, আবার তুমি আমার হাত ধরে আছো। এতে তো অবাক হওয়ারই কথা। ও। তারপর আমি আর রিমি প্রিন্সিপালের অফিসে গেলাম। আসসালামু আলাইকুম, আসতে পারি স্যার? ওয়ালাইকুম আসসালাম। আরে নীল বাবা, এসো ভিতরে এসো। আমি আর রিমি ভিতরে গেলাম। বসো। তোমার আপু গতকাল রাতে আমাকে ফোন দিয়েছিল, সবকিছু রেডি করে রাখছি, শুধু একটা সাইন করো মামনি। তারপর রিমি আপু সাইন করে দিল। তারপর আমরা প্রিন্সিপালের রুম থেকে বাহির হয়ে ক্যান্টিনে চলে গেলাম জয়া রাজুর কাছে। তোমাদের যা ইচ্ছে তোমরা খাও, সব বিল আজকে আমি দিব। তারপর জয় আর রাজু আরো কিছু ফ্রেন্ড ইচ্ছে রকম খেতে লাগলাম। শালারা সব কয়টাই পেটুক, মনে হয় কদিন ধরে যেন না খেয়ে আছে। তারপর ওদের খাওয়া শেষ হলো। তোরা ক্লাসে যা, আমি আসছি। তুই ক্লাস করবি? একটা করব, যা তুই, আসতেছি। ওকে। তুমি বসো, আমি বিল দিয়ে আসছি। বেশি বুঝোস তাই না? তুই টাকা পাবি কোথায়? আমি দিচ্ছি। আমি থাকতে তুমি কেন টাকা দিবা? এই এখন তো তুমি কিছু করো না, যখন জব করবা তখন না হয় শোধ করে দিও। ওকে। যদি তাও না পারো তাহলে বাসায় গিয়ে একটু আদর করবা, তাতেই হবে। সারাদিন শুধু আদর আর আদর। হুম। তারপর রিমি আপু বিল দিয়ে আসলো। আপু তুমি ক্যাম্পাসে বসো, আমি একটা ক্লাস করে আসি। ওকে, আমি বসছি, তুই যা। আমরা কথা বলছি তখনই হিয়া আপু আসলো। হিয়া আপু হলো রাজুর বড় বোন, অনার্সে পড়ে। নীল, এটা কে? আপু এটা হলো। বুঝছি, তোর গার্লফ্রেন্ড বুঝি? হুম। রিমি, পরিচিত হও, ইনি হলেন রাজুর বড় আপু হিয়া আপু। আর হিয়া আপু ও হচ্ছে রিমি। হাই। হ্যালো। কেমন আছেন? ভালো, আপনি? ভালো। তারপর হিয়াপুর বলে বাসায় দরকার আছে এই বলে চলে গেল। তারপর আপুকে শহীদ মিনারে বসিয়ে রেখে আমি ক্লাসে চলে গেলাম। আমি বসেছি জানালার কাছে, এখান থেকে রিমিকে দেখা যায়। রিমি বসে বসে ফোন চালাচ্ছে। আমি একবার স্যারের দিকে তাকাচ্ছি, আরেকবার রিমির দিকে তাকাচ্ছি। তখনই স্যার বলল, নীল, কোনো সমস্যা? না স্যার। তাহলে বারবার বাইরের দিকে তাকাচ্ছ। এমনি স্যার। ক্লাসে মনোযোগী হও। ওকে স্যার। তারপর বাহিরের দিকে তাকিয়ে দেখি অনার্সের 3জন ছেলে রিমি আপুর কাছে গেল। আর যারা গেল তারা একটাও ভালো না। আমি সাথে সাথে স্যারকে কিছু না বলে ক্লাস থেকে বাইরে আসলাম। আমার পিছনে জয়, রাজু আরো অনেক ফ্রেন্ডই এসেছে। ওরা বুঝে গেছে এইভাবে আমি হুট করে যখন বের হয়ে আসছি তাহলে নিশ্চিত কোনো ঝামেলা আছে। দূর থেকে দেখে বোঝা যাচ্ছে ছেলেগুলো রিমি আপুকে টিচ করছে। আমি ওদের পিছনে গিয়ে দাঁড়ালাম। দেখি রিমি আপু কেঁদে দিচ্ছে। তারপর রিমি আমাকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরলো। কি হয়েছে? রিমি আপু কেঁদেই চলছে, কিছু বলছে না। আমি তারপর ছেলেগুলোকে বললাম, কি বলেছিস? কিছু না নীল, এমনি কিসের পরে জিজ্ঞাসা করছিলাম। এই কথা বলার সাথে সাথেই একটাকে লাথি মেরে ফেলে দিলাম। আর রিমিকে বললাম, কি হয়েছে বলো আমাকে।
তুমি ক্লাসে যাওয়ার পর আমি এখানে বসে গান শুনছিলাম। তারপর এই ছেলেগুলো এসে আমাকে বাজে প্রস্তাব দেয় এবং অনেক বাজে কথা বলে। রিমির কথা শুনে তো আমার রাগ চরম পর্যায়ে উঠে গেল। তারপর ছেলেগুলোকে ইচ্ছে মতো মারতে লাগলাম। তা দেখে ওদের কিছু ফ্রেন্ড দৌড়ে আসলো। এদিকে জয়, রাজু আর আমার ফ্রেন্ডরাও ইচ্ছে মতো মারতে লাগলো ওদের। জীবনে আর কখনো মেয়েদের সাথে এরকম বিহেভ করবি? ওদের মধ্যে একজন বলল, ভুল হয়েছে নীল, এবারের মতো মাফ করো, আর কখনো এমন করব না। তারপর আমি ওদেরকে আরো মারলাম। ওরা শুধু চিৎকার করে বলছে ভুল হয়ে গেছে, আর হবে না। আমি মেরেই চলছি, থামছি না। এমন সময় কারো সাহস নাই আমাকে আটকানোর, কারণ রাগ উঠলে আমার মাথা কাজ করে না। তখনই রিমি আপু এসে আমাকে অনেক শক্ত করে জড়িয়ে ধরলো। রিমি আপুর জড়িয়ে ধরাতে আমার রাগ অনেকটাই কমে গেল। ছেড়ে দাও নীল, অনেক হয়েছে। ওদের সাহস কি করে হয় তোমাকে বাজে কথা বলার? ছেলেগুলো আবারও আমার কাছে ক্ষমা চাইলো। যার সাথে অন্যায় করেছিস তার কাছে গিয়ে মাপ চা। তারপর ছেলেগুলো রিমি আপুর কাছে মাপ চাইলো। এরপর যদি এমন হয় তাহলে মনে রাখিস ওই দিনই তোদের পৃথিবীর শেষ দিন। তখনই প্রিন্সিপাল আসলো। কি হচ্ছে কি এখানে? স্যার, আজকের মধ্যে এদের 3 জনকে রাজ টিকিট করবেন। কেন? তারপর সবকিছু স্যারকে খুলে বললাম। আর এও বললাম, আর রাজ টিকিট না করলে আমি আব্বুকে জানাতে বাধ্য হব। না বাবা, তোমার আব্বুকে জানাতে হবে না, আমি এদের ব্যবস্থা করছি। তারপর প্রিন্সিপাল চলে গেলেন। রিমি আপু এখনো কাঁদছেন। আমি রিমি আপুকে নিয়ে আমাদের কলেজের পুকুর পাড়ে চলে গেলাম। আমার অনেক ফ্রেন্ডই আমাদের পিছনে পিছনে আসছে। তারপর আমি আর রিমি আপু পুকুর পাড়ে বসলাম, আর জয়কে ইশারা দিয়ে বললাম সবাইকে নিয়ে চলে যেতে। সবাই চলে গেল। রিমি আপুর কান্না এখনো বন্ধ হচ্ছে না। বুঝেছি, একটু রোমান্টিক ভাবে কান্না থামাতে হবে। তারপর আমি রিমি আপুকে ধরে আমার দিকে ঘুরিয়ে তার চোখের পানি মুছে দিলাম, আর তার 2 চোখে 2টা কিস করলাম। তারপর রিমি আপুর ঠোঁটের সাথে আমার ঠোঁট মিলিয়ে দিলাম। রিমি আপু আমার ঠোঁটগুলো পাগলের মতো চুষছে, আবার মাঝে মাঝে কামড়ও দিচ্ছে। এভাবে 6-7 মিনিট যাওয়ার পর আমি রিমি আপুকে ছেড়ে দিলাম। রিমি আপুর সাথে সাথে আমার বুকে মুখ লুকালো। দেখি, একটু আমার দিকে তাকাও তো। না, লজ্জা করতেছে। একটু তাকাও না। তারপর রিমি আপু আমার দিকে তাকালো। আপুর ঠোঁটগুলো কাঁপছে। এটা দেখে আমার আকর্ষণ আরো বেড়ে গেল। আমি আস্তে আস্তে রিমি আপুর ঠোঁটের দিকে আমার ঠোঁট নিতে লাগলাম। সাথে সাথে রিমি আপু চোখগুলো বন্ধ করে ফেললো। তারপর আবারও 4 ঠোঁট এক করে দিলাম। অন্যরকম একটা ফিলিংস কাজ করছে, যা বলে বোঝানো সম্ভব নয়। অনেকক্ষণ এভাবে চলার পর আমি রিমি আপুকে ছেড়ে দিলাম। এখন লজ্জা কাটছে তুই কিন্তু দিন দিন অনেক পেকে যাচ্ছিস। একটু। তুই ছেলেগুলোকে ওভাবে মারলি কেন? আমার জানকে কেউ বাজে কথা বলবে, আমি কি ওটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো নাকি? তাই বুঝি? হুম। ওই ছেলেগুলোকে দেখে তো মনে হলো তোর সিনিয়র। হুম। পরে যদি ওরা তোর কোনো ক্ষতি করে? এতদিনে হয়তো বুঝে গেছো, এই এলাকায় আমার অন্যরকম একটা নাম ডাক আছে। বুঝেছি, আমার পিচ্ছি বরটা অনেক বড় হয়ে গেছে। চলো এখন বাসায় চলে যাই, বিকেলে আজকে ঘুরতে যাব। সত্যি? হুম। এই কথা বলাতেই জড়িয়ে ধরে আরেকটা দিয়ে দিল। তারপর আমি আর রিমি আপু বাইক নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে যে যার রুমে চলে গেলাম। আমি রুমে গিয়ে শাওয়ার নিয়ে এসে একটু গেম খেলছিলাম, তখনই রিমি আপু আসলো খাবার জন্য ডাকতে। তারপর খাওয়া দাওয়া করে আমি আপুকে বললাম রেডি হতে, কারণ মেয়েদের রেডি হতে অনেক দেরি হয়। তারপর আমি রুমে এসে শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেই জানি না। ঘুম থেকে উঠে যা দেখলাম, বিকালে রিমি আপুর ডাকে আমার ঘুমটা ভাঙলো। এই নীল, ওঠ। হুম। তারপর উঠে রিমি আপুকে দেখলাম নতুন সাজে। নীল শাড়ি, নীল চুড়ি, নীল টিপ, চোখে গাঢ় কাজল, ঠিক যেন আসমান থেকে নেমে আসা একজন পরী দাঁড়িয়ে আছে। রিমি আপুর ডাকিয়ে আমার ধ্যান কাটলো। কি দেখছিস এমন করে? পরী দেখছি। দিনের বেলায় পড়ি আসলো কোথা থেকে? এই তো আমার সামনে দাঁড়িয়ে আছে নীল পরী। তাই? হুম। হয়েছে, যা এখন উঠে ফ্রেশ হ। ওকে। তারপর আমি ফ্রেশ হয়ে রুমে আসলাম। দেখি রিমি আপু বসে আছে। তোর নীল পাঞ্জাবি নাই? আছে। ওইটা পর। ওকে, তুমি এখন রুমের বাইরে যাও। কেন? চেঞ্জ করব। আমার সামনে কর, প্রবলেম কি? যাও তো। যাচ্ছি যাচ্ছি। তারপর নীল ড্রেস চেঞ্জ করে নিল। নীল পাঞ্জাবিও পরল। একটু পর রুম থেকে বের হয়ে রিমি রুমে গেল। দেখলো রিমি আয়নার সামনে দাঁড়িয়ে ঠোঁটে লিপস্টিক দিচ্ছে। লিপস্টিক দিতে হবে না, কেন? এটা আমার পছন্দ না। তাহলে এদিকে আয়। তারপর নীল রিমির কাছে গেল। রিমি নীলের পায়ের উপরে পা দিয়ে তার 2 হাত দিয়ে চোখটা বন্ধ করে ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিল। অনেকক্ষণ এভাবে থাকার পর নীলকে ছেড়ে দিল। দুজনই হাঁপাচ্ছে। এটা কি ছিল? তোর তো লিপস্টিক পছন্দ না, হুম। তোর জন্য মুছে ফেললাম। এভাবে মুছতে হয়? টিস্যু দিয়েও তো মোছা যেত। না, যেত না।
এখনো তো তোমার ঠোঁটে আছে, তাহলে আসো ভালো করে মুছে দেই। তারপর আর কি, ভালো করে লিপস্টিক পরিষ্কার করে দিলাম। এখন চলো। ওকে। তারপর নীল আর রিমি রুম থেকে বের হয়ে নীলের আম্মুর কাছে গেল। আম্মু, আমরা একটু ঘুরতে যাচ্ছি। বাহ, তোদের দুজনকে তো বেশ মানিয়েছে। মানে? আমি সব জানি, লুকিয়ে লাভ নাই। তুমিও না আম্মু? আমি গেলাম, আপু আসো। তারপর আমি তাড়াতাড়ি বাসা থেকে বাহির হয়ে আসলাম। বাহিরে এসে আপুর জন্য অপেক্ষা করতে লাগলাম। একটু পরেই রিমি আপু আসলো। আম্মুকে এগুলো কে বলেছে? আমি। আম্মুকে না জানালে হতো না? না, হতো না, বড় আব্বুও জানে। কাউকে বাদ রাখছো জানাতে? রাখছি। আস্তে আস্তে সবাইকে জানিয়ে দিব। তাই কইরো। আজকে বাইকে যাব না, রিক্সায় করে যাব। ওকে। নীল তারপর একটা রিক্সা ডাক দিল। উঠো। তারপর আপু উঠলো। রিমি আপু উঠেই আমার হাত ধরে আমার কাঁধে মাথা রাখলো। কই যাবেন মামা? ফার্স্টে একটা ফুচকার দোকানে যান। তারপর রিক্সা চলা শুরু করলো। রিমি আপুর চুলগুলো উড়ে এসে আমার মুখে পড়ছে। আমার ভালোই লাগছে। বারবার আপুর অবাধ্য চুলগুলো নিয়ে কানের কাছে গুজে দিচ্ছি। থাক না, ভালোই তো লাগতেছে। তারপর আপু চুলগুলো ছেড়ে দিল। তারপর রিক্সা গিয়ে একটা ফুচকার দোকানের সামনে দাঁড়ালো। নীল আর রিমি রিক্সা থেকে নেমে ফুচকার দোকানে গেল। তারপর রিমি 2 প্লেট ফুচকার অর্ডার দিল। একটাই ঝাল বেশি, একটাই কম। ঝাল কমটা নীলের জন্য। তারপর ফুচকা আসলো। তারপর তারা খাওয়া শুরু করলো। বাট 3টা খাওয়ার পর নীলের এত ঝাল লাগছে যে অনেক ঝাল লাগতেছে। কি বলিস? আমি তো জাল দিতে না করলাম। পানি দাও তাড়াতাড়ি। তারপর রিমি ফুচকাওয়ালার কাছে পানি চাইলো। পানি নাই তো ম্যাডাম। হোয়াট? কি বলছেন এসব? একে তো ফুচকায় ঝাল দিতে না করেছি, তাও ঝাল দিয়েছেন, তার উপর বলছেন পানি নাই। ভুলে জাল দিয়ে ফেলেছি। তারপর আপু কিছু একটা ভাবলো। তারপর আমার কাছে এসেই তার ঠোঁটের সাথে আমার ঠোঁট মিলিয়ে দিল। এত লোকের মাঝে রিমি আপু এমন একটা কাজ করবে আমি ভাবতেও পারিনি। সবাই আমাদের দিকে তাকিয়ে আছে, অনেক লজ্জাও করছে। পাগলের মতো আমার ঠোঁট চুষতে লাগলো। মনে হয় অনেক দিনের ক্ষুধার্ত। সামনে খাবার পেলে যেমন করে ঠিক তেমন ভাবেই আপু ঠোঁটগুলো চুষতে লাগলো। রিমি আপুর মিষ্টি ঠোঁটের ছোঁয়ায় আস্তে আস্তে ঝালগুলো কমে গেল। অনেকক্ষণ পর রিমি আপু আমার ঠোঁট জোড়া মুক্ত করে দিল। এখন ঝাল অনেকটাই কমে গেছে। আমাকে ছেড়ে দিয়ে আপু আশেপাশে তাকিয়ে দেখে সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। আপু মনে হয় ভুলেই গেছিল এখানে আমরা ছাড়া অনেকেই আছে। আপু খেয়াল করে সাথে সাথে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। এই যে ভাই ও আপুরা, যার যার কাজ করেন, এভাবে কি দেখছেন? তারপর সবাই অন্যদিকে তাকালো। ছাড়ো, এখন ফুচকার বিল দিতে হবে। না, আমার অনেক লজ্জা করতেছে। তারপর নীল পকেট থেকে ওয়ালেট বের করে ফুচকাওয়ালা মামাকে টাকা দিয়ে সাথে একটা ধন্যবাদও দিল। তারপর নীল রিমিকে কোলে তুলে নিল। কি করছিস? কি পড়ে যাব তো। বিশ্বাস নাই আমার উপর? নিজের চাইতে বেশি তোকে বিশ্বাস করি। তাহলে শক্ত করে গলা ধরে রাখো। রিমি নীলকে শক্ত করে ধরে নীলের বুকে মুখ লুকালো। তারপর নীল রিমিকে কোলে নিয়েই রিক্সার কাছে চলে গেল। নামো এখন। হুম। তারপর রিমি নেমে রিক্সায় উঠে পড়ল। নীল উঠার সাথে সাথে নীলের হাত ধরে মাথা কাঁধে রাখলো। মামা একটা পার্কে চলেন। রিক্সাওয়ালাকে বলল নীল। তারপর রিক্সা চলা শুরু করলো। ওই, তুই বজ্জাত ফুচকাওয়ালাকে ধন্যবাদ বললি কেন? কারণ ওর জন্যই তো মিষ্টিটা পেলাম। যা ফাজিল। তোমারই তো। আমার পিচ্ছি ফাজিল বর। সিনিয়র বউ আমার। মিষ্টি তো আমি সব সময় দেওয়ার জন্য প্রস্তুতি থাকি, যদি তোর কিছু হতো। আরে ঝাল খেলে কিছু হয় না। বলছে তোকে। হুম। নীল আর রিমি কথা বলতে বলতে পার্কের সামনে চলে আসলো। তারপর নীল নেমে রিমিকে হাত ধরে নামালো। তারপর পকেট থেকে ওয়ালেট বের করে রিক্সাওয়ালা মামাকে টাকা দিল। মামা এত হয় নাই তো। এগুলো আপনার বকশিস। ধন্যবাদ মামা। তারপর নীল আর রিমি পার্কের ভেতরে ঢুকলো। রিমি এখানে এসেও নীলের হাত ধরে আছে। নীল আর রিমি হাঁটছে। তখনই নীল দেখে সামনে একটা ছেলে আর একটা মেয়ের কোলে মাথা দিয়ে শুয়ে আছে। রিমি, ওটা জয় না। দেখে তো তাই মনে হচ্ছে। চলো তো গিয়ে দেখি। তারপর আরেকটু সামনে গিয়েই দেখি এটা তো জয়ই, সাথে হিয়া। হিয়া হচ্ছে আমাদের ক্লাসমেট। কি হচ্ছে এখানে? আমার কণ্ঠস্বরে জয় চমকে উঠল এবং অনেক অবাক হয়েছে। এখানে হয়তো আমাকে আশা করেনি। মামা তুই এখানে? এখানে না আসলে তো তোদের প্রেম নীলাটা
দেখতে পারতাম না। তোকে জানাবো ভাবছিলাম, তার আগেই জেনে গেলি। সত্যি কখনো চাপা থাকে না মা বৎস। তা কতদিন ধরে? এই তো কিছুদিন বস এখানে। তোমাদের নতুন প্রেমে আমরা কাবাব মে হাড্ডি হতে চাই না। ঠিক বলছো, চলো আমরা অন্য কোথাও বসি। ওকে। তারপর জয় আর হিয়ার কাছ থেকে বিদায় নিয়ে নীল আর রিমি একটু দূরে গিয়ে একটা বেঞ্চে বসলো। তুই একটুও রোমান্টিক না। কেন, কি করলাম আবার? দেখ তো, জয় মেয়েটার কোলে মাথা দিয়ে শুয়ে আছে। এই কথা বলাতেই আমিও রিমি আপুর কোলে মাথা দিয়ে শুয়ে পড়লাম। আপু আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। তারপর আমরা গল্প করতে লাগলাম। কিছুক্ষণ পরে সন্ধ্যা হয়ে গেল। চলো এখন বাসায় চলে যাই। আর একটু থাকি না। রাত হয়ে গেছে, আম্মু টেনশন করবে। তাহলে চল। তারপর আমি আর রিমি আপু পার্কে থেকে বাহির হয়ে রাস্তায় চলে আসলাম। এখন আর রিক্সা ডাকিস না। কিভাবে যাব তাহলে? এইটুকু হেঁটে হেঁটে যাব। মেইন রাস্তা থেকে রিক্সা নেব। ওকে। তারপর আমি রিমি আপুর হাত ধরে হাঁটতে লাগলাম। জানিস নীল, আমার অনেক দিনের ইচ্ছে আজকে পূরণ হলো। কি ইচ্ছা? এই যে রাতের বেলা প্রিয় মানুষটির হাত ধরে হাঁটা। ও, তারপর আমরা কথা বলতে বলতে মেইন রাস্তায় চলে আসলাম। তারপর একটা রিক্সা নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে যার যার রুমে চলে গেলাম। রুমে গিয়ে ফ্রেশ হলাম। কিছুক্ষণ পরে খাবার খাওয়ার ডাক আসলো। তারপর কি আমি আমার রুমে চলে আসলাম। নীল রুমে এসে ল্যাপটপে গেম খেলতে লাগলো। একটু পরে দরজা খোলার আওয়াজ পেয়ে নীল তাকিয়ে দেখে রিমি চুপি চুপি তার রুমে আসছে। এখন আবার রুমে কেন? তোকে ছাড়া কিছুই ভালো লাগে না। চল না আমরা বিয়ে করে ফেলি। সময় হোক তখন করব। তুমি তোমার রুমে যাও, আম্মু এসে পড়বে। বড় আম্মু ঘুমিয়ে পড়েছে। এখন একটা কিস কর, তাছাড়া ঘুম আসবে না। তারপর আর কি, রিমি আপুকে একটু আদর করে আপুর রুমে পাঠিয়ে দিলাম। এভাবে ভালোবাসা রাগ অভিমানের মাঝে কেটে গেল 2 মাস। তারপর একদিন কলেজে আমার সাথে যা হলো, কথায় আছে না, বেশি সুখ কপালে সয় না। তো একদিন সকালে ঘুমিয়ে আছে নীল, তখনই রিমির ডাক। এই নীল ওঠ, কলেজে যাব। একটু পরে। উঠবি না? যাও, এখন ঘুমাবো। তারপর রিমি আর কিছু বলল না। মনে হয় চলে গেছে। আমি আবারও ঘুমিয়ে পড়লাম। একটু পরে মনে হয় আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। চোখ খুলে দেখি রিমি আপু আমার নাক ধরে আছে। কি হয়েছে? ওঠ, কলেজে যাব। তারপর নীল উঠে ফ্রেশ হয়ে রিমিকে নিয়ে কলেজে চলে গেল। রিমির একটা গুরুত্বপূর্ণ ক্লাস আছে, তাই রিমি ক্লাসে চলে গেল। আমি আর কি করব, তাই লাইব্রেরিতে যেতে লাগলাম। ঠিক তখনই হাত ধরে টান দিয়ে কে জানি আমাকে ক্লাসে নিয়ে গেল। ক্লাসে গিয়ে দেখি একটা মেয়ে। মেয়েটা মনে হয় নতুন, এর আগে কখনো দেখিনি। এভাবে হাত ধরে ক্লাসে নিয়ে আসলেন কেন? প্রতিশোধ নিতে। মানে? ওই দিন যেভাবে আমার ভাইকে মেরেছিলি, তার প্রতিশোধ নিতে। তারপর মেয়েটি দরজা লাগিয়ে দিল। তারপর তার হাত থেকে কাপড়ের কিছু অংশ ছিঁড়ে ফেলল। নীল শুধু অবাক হয়ে দেখছে। তারপর মেয়েটি চিৎকার শুরু করলো, হেল্প, বাঁচাও আমাকে। মেয়েটির চিৎকার শুনে অনেকেই ক্লাসের দরজা ধাক্কা দিচ্ছিল। তারপর মেয়েটি দৌড়ে গিয়ে রুমের দরজা খুলে ওই দিন যাকে মেরেছিলাম ওই ছেলেটাকেই জড়িয়ে ধরলো। দেখ ভাইয়া, এই ছেলেটা আমাকে এখানে ডেকে এনেছে ইজ্জত নষ্ট করার জন্য। কেঁদে কেঁদে বলল মেয়েটি, এখানে অনেক শিক্ষকও এসেছে। বিশ্বাস করেন, আমি কিছু করিনি। তারপর মেয়েটির ভাই এসে আমাকে একটা থাপ্পড় মারলো। তারপর ধাক্কা দিয়ে ক্লাসরুমের বাইরে পাঠিয়ে দিল। সবাই শুধু বলছে এরকম ছেলের কোনো ক্ষমা নেই, একে উচিত শাস্তি দেওয়া উচিত। অনেক শিক্ষকরাও বলছে। প্রিন্সিপাল স্যার, আপনিও বিশ্বাস করেন আমি এরকম একটা কাজ করতে পারি? নিজের চোখে যা দেখলাম তা বিশ্বাস করতে পারছি না। তোমাকে দিয়ে এটা আশা করিনি। তারপর আমি জয় আর রাজুর কাছে গেলাম। দোস্ত, তোরাও কি এটা বিশ্বাস করস? না, এটা আমরা নিজের চোখে দেখলেও বিশ্বাস করতাম না। তারপর রিমি আপু আসলো। রিমি আপু এসে সব কাহিনী শুনলো। তুমিও কি বিশ্বাস করো আমি এমন একটা কাজ করতে পারি? তারপর রিমি আপু আমাকে একটা থাপ্পড় মারলো। তখন আমি সাইটে দেওয়ালে তাকিয়ে দেখি একটা সিসিটিভি ক্যামেরা লাগানো। তারপর রিমি আপু বলতে লাগলো, তোকে অন্ধের মতো ভালোবাসতাম, আর তুই কিনা আমার ভালোবাসা নিয়ে খেলা করলি। কি দিইনি তোকে? তোর এসব লাগবে তুই একবার আমাকে বলতিস, আমার সব তোকে দিয়ে দিতাম। আমাকে ফাঁসানো হয়েছে। চুপ, তুই আর একটা কথাও বলবি না। লম্পট চরিত্রহীন ছেলেকে কিনা আমি ভালোবাসি, ভাবতেও ঘৃণা করতেছে। আমার কথাটা তো শোনো। আসলে তোর বাবা মাই তোকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারে নাই। বাবা মার কথা বলাতে কেন জানি আর চুপ থাকতে পারলাম না। শ্যাট আপ মিস রিমি, অনেক বলেছেন। আমাকে নিয়ে বলতেন কিছুই বলতাম না, বাট বাবা মাকে নিয়ে বলে কাজটা ঠিক করলেন না। তারপর নীল প্রিন্সিপাল স্যারকে বলল, স্যার, আপনাদের কাছে কোনো প্রমাণ আছে যে আমি এই কাজটা করেছি? নিজের চোখে দেখার পর আমি কোনো প্রমাণের প্রয়োজন মনে করি না।
আর আমি প্রমাণ দিতে পারবো আমি এই কাজটি করিনি। কিভাবে? সাইটে দেখেন। তারপর সবাই দেওয়ালের দিকে তাকিয়ে দেখলো ক্যামেরা লাগানো আছে। তখনই ওই মেয়েটার মুখটা একদম কালো হয়ে গেল। সিসিটিভি ক্যামেরার ফুটেজ কোথায়? হল রুমে। তাহলে হল রুমেই চলেন। তারপর হল রুমে শুধু ওই মেয়েটি, ওর ভাইয়া, আমি সকল স্যার আর রিমি গেলাম। পর ফুটেজ চালু করলাম যাতে স্পষ্ট দেখা যাচ্ছে। মেয়েটি আমার হাত ধরে টান দিয়ে ক্লাসে নিয়ে গেল। তারপর নিজেই নিজের কাপড় ছিঁড়ল। তারপর চিল্লাতে শুরু করলো। বিশ্বাস হয়েছে তো স্যার? সরি। মাঝে মাঝে চোখের দেখাও ভুল হয়। আর আপনাকে বলেছিলাম এই ছেলেটাকে সাসপেন্ড করতে, বাট করেন নাই। আপনিও তৈরি থাকেন স্যার। তারপর নীল ওই মেয়েটার কাছে গেল। মেয়েদের কাছে তার সবচেয়ে দামি জিনিস জানো কি? তার ইজ্জত। তাই নেক্সট টাইম এরকম করার আগে ভেবে দেখবা। আমি ছেড়ে দিলাম, সবাই কিন্তু আর ছেড়ে দিবে না। এই বলে আমি রুম থেকে বাহির হয়ে গেলাম। আমার পিছনে পিছনে রিমিও আসতে লাগলো। প্লিজ নীল দাঁড়া, আমার কথাটা শোন। আমি কোনো কথা না বলেই হাঁটতে লাগলাম। রিমি দৌড়ে এসে আমার সামনে দাঁড়ালো। প্লিজ, ভুল হয়ে গিয়েছে। নীল কিছু না বলে পাশ কাটিয়ে বাইক নিয়ে চলে গেল। সত্যি আজকে রিমির কথাগুলো তীরের মতো লেগেছে। এগুলো ভাবছি আর বাইকের স্পিড বাড়াচ্ছি। হঠাৎ করেই সামনে দেখি একটা কার এসে পড়েছে। আমি গাড়ি সাইড করতে গিয়ে রাস্তার ল্যাম্পপোস্টের সাথে বাড়ি খেলাম। আস্তে আস্তে আমার চোখটা ঝাপসা হয়ে আসছে। কিছু মানুষ দৌড়িয়ে আমার দিকে আসছে। তারপর আমার আর কিছু মনে নাই। যখন আমার জ্ঞান ফিরল তখন আমি হাসপাতালে। আমার সামনে একটা চেয়ারে আম্মু বসে আছে। মনে হয় ঘুমিয়ে পড়ছে। আর রিমি আপু আমার হাতের উপর মাথা দিয়ে শুয়ে আছে। আমি আম্মুকে ডাক দিলাম। আম্মু আমার ডাক শুনে তাকালো। আম্মু এসেই আমাকে জড়িয়ে ধরলো। তোর জ্ঞান ফিরছে বাবা? জানিস কত টেনশনে ছিলাম? কিছু হয়নি তো আমার? জানিস তুই 3 দিন অজ্ঞান ছিলি? তারপর রিমি আম্মুকে বলল, বড় আম্মু তুমি একটু বাহিরে যাও। তারপর আম্মু চলে গেল। রিমি আপু আমার মাথার কাছে এসে বসলো। রিমি আপুর চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। মনে হয় ঠিক মতো ঘুমায়নি। প্লিজ মাফ করে দে। কে আপনি? আর কখনো অবিশ্বাস করব না। আম্মু। নীলের ডাক শুনে তার আম্মু আসলো। আব্বু কোথায়? একটু আগে অফিসে গেল। এখানে আর কতদিন থাকতে হবে? ডাক্তারের সাথে তোর আব্বু কথা বলেছে, আজকেই রিলিজ করে দেবে। ও, তারপর আমি বাসায় চলে আসলাম। পায়ে অনেক ব্যথা পেয়েছি, হাঁটতে সমস্যা হচ্ছে। প্লিজ এই চরিত্রহীন ছেলেকে টাচ করার কোনো দরকার নাই। ওই কথা নিয়ে এখনো পড়ে আছোস? প্লিজ আপনি যান এখান থেকে। তারপর রিমি আপু কান্না করতে করতে বাসার ভিতরে চলে গেল। তারপর আম্মু আমাকে ধরে রুমে নিয়ে গিয়ে শুয়ে দিল। দেখ তোদের কি হয়েছে আমি জানি না, বাট মেয়েটা তোকে অনেক ভালোবাসে, ওর আর কষ্ট দিস না। এসব কথা এখন না বলি। তারপর আম্মু রুমে চলে গেল। এভাবে চলে গেল 15 দিন। এই কদিনে রিমি আপুকে অনেক ইগনোর করেছি এবং অনেক কষ্ট দিয়েছি। কখনো আমার কাছে আসতে দেইনি। এখন আমি অনেকটাই সুস্থ, তাই ভাবলাম আজকে কলেজে যাব। তারপর আমি রেডি হয়ে কলেজের জন্য বের হচ্ছি। তখনই রিমি আপু। কই যাচ্ছিস? কলেজে। একটু ওয়েট কর, আমিও যাব। সরি, একটু কাজ আছে, তাড়াতাড়ি যেতে হবে। তারপর আমি কলেজে চলে আসলাম। জয় আর রাজু এখনো আসে নাই। আমি কলেজে এসে মাঠে বসে ফোন টিপতে লাগলাম। তখনই একটা মেয়ে এসে আমার পাশে বসলো। মেয়েটা হয়তো নতুন, আগে কখনো দেখিনি। এই যে মিস্টার, আমাকে বলছেন? আপনাকে ছাড়া তো কাউকে দেখি না। বলেন। আপনার নাম? নীল। আপনার? মাহিয়া। ও। আমরা কি ফ্রেন্ড হতে পারি? হুম। ওকে, ফ্রেন্ডস। বাহ, এটাই তো দরকারি কাজ। না। আমি না হয় একটা ভুল করেই ফেলেছি, তাই বলে এভাবে কষ্ট দিবি? আর মেয়েটা কে? গার্লফ্রেন্ড। সত্যি? তারপর রিমি আপু আর কিছু না বলে চলে গেল। বুঝলাম না এই কথা শোনার পরেও রিমি আপু এভাবে চুপ থাকলো কি করে। এটা কি? আর ওনাকে গার্লফ্রেন্ড বললেন কেন? তারপর মাহিয়াকে সব কথা খুলে বললাম। সব শুনে মাহিয়া বলল, আপুটা আপনাকে অনেক ভালোবাসে, আর কষ্ট দিয়েন না। আর ভালোবাসার মানুষকে ওই অবস্থায় দেখলে যে কারো মাথা নষ্ট হয়ে যাবে। তারপর আমি ক্লাসে চলে গেলাম। ক্লাসে গিয়ে 2টা ক্লাস করে চলে আসলাম ক্যাম্পাসে। তখন ফোনে একটা কল আসলো, দেখি আম্মু ফোন দিয়েছে। হ্যাঁ আম্মু। রিমি সুইসাইড করার চেষ্টা করেছিল, ও এখন হাসপাতালে। কি বলছো এসব? তারপর নীল তার আম্মুর কাছ থেকে ঠিকানা নিয়ে হাসপাতালে চলে গেল। হাসপাতালে গিয়ে দেখে রিমি শুয়ে আছে। রিমির হাতে ব্যান্ডেজ। রিমির আব্বু আম্মু এসেছে। তারপর নীলের আব্বু আম্মু, বড় আম্মু আর বড় আব্বু রুমের বাহিরে চলে গেল। নীল গিয়ে বসলো রিমির পাশে। এমন করার মানে কি? হাত কাটছো কেন? তোর জানার কোনো দরকার নেই। তাই বলে হাত কাটবা? যদি তোমার কিছু হতো? ওই মেয়েটা কে?
ফ্রেন্ড, জাস্ট আজকেই পরিচয়। তাহলে ওই সময় বললি কেন গার্লফ্রেন্ড? এমনি। এখানে আসছিস কেন? যা এখান থেকে, তোর সাথে আমার কোনো কথা নাই। সরি তো। এতদিন খুব কষ্ট দিছিস, এখন অনেকক্ষণ আদর করবি। ওকে, তারপর রিমি আপুকে অনেকক্ষণ কিস করলাম। যা তো, আব্বু আর বড় আপুকে ডাক দে। তারপর সবাই রুমে আসলো। আপু আমি আজকেই বিয়ে করব। আগে তুই সুস্থ হ মা। না, আজকে এখানেই। ওকে মা, তাই হবে। তাই বলে কাজী অফিসে বিয়ে? হুম। তারপর আর কি, কাজী ডেকে এনে আমাদের হাসপাতালে বিয়ে হয়ে গেল। এটাই হয়তো ইতিহাসে লেখা থাকবে যে হাসপাতালে বিয়ে হয়েছে। দোয়া করবেন সবাই, নীল আর রিমির ভালোবাসা জানি সারা জীবনই এরকমই থাকে।